গাড়ি থেমে যাওয়াতে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। পরি বলে উঠল, রিল্যাক্স। আমি দেখছি বলেই শুভ্র গাড়ি থেকে নেমে গেল। তখন রাত 12টা পার হয়ে গেছে। শুভ্র আশেপাশে সব খুঁজে দেখলো, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না। শুভ্র নিজে দেখেছে একটা লোক গাড়ির সাথে ধাক্কা লেগেছে, কিন্তু সে কোথাও নাই। আমিও গাড়ি থেকে নেমে শুভ্রর কাছে যেতেই শুভ্র একটা ধমক দিয়ে বলল, কে তোমাকে গাড়ি থেকে নামতে বলেছে? আমি কিছু না বলে ওর হাতটা ধরে দাঁড়িয়ে রইলাম। শুভ্র, ভুটটুত কিছু না তো, জাস্ট শ্যাট আপ। কি পাগলের মতো প্রলাপ বকছ? শুভ্র, কিছুটা বুঝতে পারছো সামথিং রং, কিন্তু পরীকে কিছু বললেও আরও ভয় পেয়ে যাবে, তাই নিজেকে শান্ত রেখে পরীকে নিয়ে আবার গাড়িতে উঠল। গাড়ি স্টার্ট দিল শুভ্র, কিন্তু খুবই স্লো গতিতে চলছে। প্রচণ্ড ভারী লাগছে, আর যতই স্পিড দিচ্ছে তবুও একইভাবে চলছে। আমার আর বুঝতে বাকি রইল না আমরা কার মধ্যে পড়ে গেছি। রাস্তাটা পুরোই ফাঁকা, দুই ধারে চাপা গাছ। কি করব মাথায় কিছু আসছে না। হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, এরা কোরআনের তেলাওয়াত শুনলে চলে যায়, তাই ফোনটা বের করে সূরা বাকারা চালু করে দিলাম। কিন্তু গাড়ি একেবারেই থেমে গেল। মনে হয় পেছন থেকে কেউ ধরে রেখেছে। শুভ্র আবার গাড়ি থেকে নামতে চাইলে আমি ওকে জড়িয়ে ধরে বললাম, না না, তুমি যেও না, যা হয় হোক। পুরা রাত এখানে থাকতে হলে থাকবো, তবুও নেমো না তুমি। পরি, কিছু হয়নি, মনে হয় ইঞ্জিনে কোনো প্রবলেম হয়েছে। তুমি থাকো, জাস্ট আমি দেখে আসবো। আমি এবার কেঁদে ফেললাম। না না, তুমি নামবা না একদম। আমরা কোনো কিছুর মধ্যে পড়ে গেছি, তুমি যেও না। কারণ আমি গ্রামে মানুষ হয়েছি, এগুলো সম্পর্কে কিছুটা হলেও জানি এরা কতটা ভয়ঙ্কর। শুভ্র তো বুঝতে পারছে এ ধরনের কিছু সমস্যা। শুভ্র একটু জোরেই বলে উঠল, আপনারা কে আমরা জানি না, প্লিজ আমাদের যেতে দিন। অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। কিন্তু কোনো রেসপন্স নেই। প্লিজ আল্লাহ সাহায্য করো আমাদের, বলেই কাঁদতে লাগলো পরি। প্রায় 15 মিনিট ধরে সূরা বাকারা চলে এবং শেষে একটা আজান হয়। এতেই মনে হলো বিকট শব্দে কেউ কাউকে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছে। গাছের ডালপালা ভেঙে যাচ্ছে, আর গাড়ি একাকী চলতে শুরু করলো। শুভ্র আর দেরি না করে ড্রাইভ করতে শুরু করলো। আমরা বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতেই পলা বলে উঠল, শুভ্র, এত দেরি করে কেউ? বৌদি কতবার কল দিচ্ছিল তোমাকে না পেয়ে। আমি মিথ্যা কথা বলেছি যে তোমরা ঘুমিয়েছ। সরি আন্টি, কাঁদছিল একটু। আপনি ঘুমিয়ে পড়ুন, শুভ্র বলে উঠল। আমি রুমে এসে উজু করে এক বালতি পানিতে 2 হাত ডুবিয়ে রুকাইয়া পানি প্রস্তুত করে শুভ্রকে বললাম, এই পানি দিয়ে গোসল করো। এটা কি? কিছু না, তুমি এটা দিয়ে গোসল করবে বলে আমি আমার রুমে চলে আসলাম। নিজের জন্য পানি প্রস্তুত করে গোসল দিলাম। যা ভয় পাইছি আমি, শুভ্র না থাকলে আমি নিশ্চিত হার্ট ফেল করতাম। শুভ্র রুমে এসে দেখি ও টাওয়াল পরে চুল মুছছে। শুভ্রর ফর্সা পিঠ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ওটা দেখে আমার কানে মনে হয় শো শো আওয়াজ করছে। ফিলিংস এসে মনে বারবার ধাক্কা দিচ্ছে। আমি সোজা ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। শুভ্র একটা মুচকি হেসে বলল, খুব ভয় পেয়েছিলে পরি? খুব, বলি ওর ভিজা পিঠে কিস করলাম। পরি, কী করছো? অনেক রাত হয়ে গেছে, যাও শুয়ে পড়ো। না, যাব না। শুভ্র এবার ওর দিকে তাকিয়ে কিছুক্ষণ পর আবার বলল, আচ্ছা পরি, তোমার পিরিয়ড কি রেগুলার হচ্ছে না অফ? শুভ্র পরির প্রেগনেন্সি কনফার্ম করতে কথাটা জিজ্ঞাসা করছিল। এবার শুভ্রকে ছেড়ে দিয়ে খাটে এসে বসে পড়লাম। খুব লজ্জা পাইছি। পরি, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। আমার টেনশন হচ্ছে, বলো আমাকে। এতে টেনশনের কি হলো বুঝলাম না। আর আমি যদি কিছু বলি তাহলে নিশ্চিত ডাক্তারের কাছে আবার নিয়ে যাবে। কি লজ্জার বিষয়। প্রবলেম হচ্ছে, বাট বলা যাবে না। না তো শুভ্র, সব ঠিক আছে। মাথা নিচু করে বললাম কথাটি। শিওর বলছো তো? সত্যি বলছি। বিপদ আসলে মানুষের মনে হয় হিতাহিত বোধ থাকে না, যেটা পরীর ক্ষেত্রে ঘটছে। শুভ্র বলতে চেয়েছিল সেই দিনের ব্যাপারগুলো, কিন্তু সব যখন ঠিক আছে তাহলে আর বলার দরকার নেই। কারণ বললে কি ভুল বুঝতে কি বুঝবে বলা যায় না। যে পরীর তার ছেড়া, রিস্ক না নেওয়াই ভালো। শুভ্র, কি ভাবছ? কিছু না। ক্ষুধা লাগছে, কিছু খেয়ে নাও, না হয় ঘুমিয়ে পড়ো পরি। ধুর, বর আমার কিছুই বোঝে না। শুভ্র চেঞ্জ করে এসে খাটে শুয়ে পড়ল, আর আমাকেও ঘুমাতে বলল। শুভ্র, আমার ঘুম আসছে না। কি, রাত 2টা বেজে গেছে, এখনও তোমার ঘুম আসছে না? না, আসলে আমি কি করব। ওকে, আসো, তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে এক্ষুনি ঘুম চলে আসবে। শুভ্রর কথা শুনে মাথায় একটা বেশ বুদ্ধি এলো। এবার শুভ্র, তুমি কই যাবা বলেই আমার কামিজটা খুলে শুভ্রর কাছে গিয়ে পাশ ফিরে শুয়ে বললাম, মাথায় হাত বোলাতে হবে না, আমার পিঠে সুরসুরি দিয়ে দাও, এমনি আমার ঘুম আসবে। ওকে, আমি ফ্রি নিব না। আমিও তোমার পিঠে দিব। তুমি 100 বার, আমি 100 বার। তবে আমারটা আগে দিতে হবে। না নাও, শুরু করো। সুব্রত হতবাক পরীর কথা শুনি। ছোট বাচ্চারা যেগুলো ঘুমাতে গেলে কাজ করে, একই কাজ পরী শুভ্রর সাথে করছে। কি পাজে মেয়েরে বাবা, মুখ্যম চাল দিতে জানে। পরী, তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ এ রাতে?
পরীক্ষা নেব কেন? এটা খুব কাজ করে, আমার ঘুম আসতে, তাই করতে বলছি। কেমন বর তুমি? একটুকু কাজ করতে পারছো না? নাও জলদি শুরু করে দাও বলে শুভ্রর কাছে আরও ঘেঁষে গেলাম। শুভ্র চোখ মুখ শক্ত করে পরীর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো, আর পরীর গায়ে লোম সাথে সাথে শিউরে উঠল। এই মেয়ে আমাকে পাগল করে ছাড়বে। প্রায় 100টা দিয়ে ফেললো, তাও শুভ্রর কোনো রেসপন্স নাই। লাস্ট প্ল্যান ওর উপর প্রয়োগ করলাম। ওর দিকে মুখ ফিরে বললাম, ওকে এবার আমার পালা, আমি তোমাকে দেবো এখন। আমার লাগবে না বলেই শুভ্র শুয়ে পড়ল। আর হ্যাঁ, জামাটা গায়ে দাও। মেজাজ আমার 360 ডিগ্রিতে উঠে গেল। কি? আমাকে ইগনোর করা বলেই শুভ্রকে একাধারসে কিস করতে লাগলাম। এবার শুভ্র রেগে গিয়ে আমাকে শক্ত করে ধরে বলল, এই রাতে কি শুরু করছো তুমি? ঘুমন্ত সিংহকে জাগায়ও না, শেষে লোড নিতে পারবা না কিন্তু, তাই ঘুমিয়ে পড়ো। শুভ্রের কথা শুনে আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। শুভ্রর পিঠ খামচে ধরলাম। এবার শুভ্র এক ঝটকানে পরীকে নিচে ফেলে বলল, খুব শখ তোর তাই না আমাকে চেতানো? আজ তোর মজা বোঝাবো বলেই শুভ্র পরীর হাত দুটা ধরে ও সুধা পান করতে লাগলো। মধুচন্দ্রিমা। পরদিন সকাল 11টার দিকে সবাই বাসায় ফিরল। শুভ্র ততক্ষণে অফিসে চলে গেছে। নিতাই পরীর রুমে এসে দেখলো ও শুয়ে আছে। পরী বলে কয়েকবার ডাকতেই আমি চোখ মেলে দেখি দাদু দাঁড়িয়ে আছে। পরী, তোমার শরীর কি খুব খারাপ? এ অবেলা শুয়ে আছো? কি আর বলবো, নিজের ইচ্ছায় শুভ্রকে চাতাইতে গিয়েছিলাম, যার ফলাফলে পুরো শরীর ব্যথায় ডাক ধরে আছে, আর গলায় অসংখ্য দাগ। এগুলো নিয়ে ওদের সামনে কেমনে যাব? একটু জ্বর এসেছে দাদু। কেমন আছেন আপনি? আর কখন আসলেন? ভালো, একটু আগে আসছি। তোমাকে দেখতে না পেয়ে তোমার রুমে আসলাম। ওকে, রেস্টে নাও। মেডিসিন নিছো? না দাদু, খাবার খেয়ে নেব নে। আচ্ছা, সমস্যা হলে আমাকে বলো কেমন? কথাটি বলে চলে গেলেন তিনি। আমি শুয়ে পড়লাম। কেবল চোখ ধরেছে এমন সময় অর্পিতা চিৎকার মেরে পরিদিদি বলে এক হাঁক ছাড়ল। আমি ধরপড়ে উঠে বসে পড়লাম। চেয়ে দেখি অর্পিতা। অর্পিতা, তুমি? এত জোরে কেউ চিৎকার মারে? সরি পরিদিদি, তোমার নামে পিঠা আনছি, খাবা? আমি অর্পিতার দিকে তাকিয়ে দেখি একটা বড়সড় বাটিতে অনেকগুলো পিঠা। আমার পিঠা খুব পছন্দ, তার চট করে ওর হাত থেকে বাটিটা নিয়ে বললাম, কই পাইলা পিঠা? অর্পিতা আমার পাশে বসে বলল, বৌদির মা তোমার জন্য পাঠিয়েছে, তুমি আগে চলে আসছো তো তাই। ও বলেই খেতে লাগলাম। দারুণ ছিল পিঠাগুলো, হরেক রকমের। অনেকগুলোর তো নামই জানি না। পিঠা খেতে খেতে ওকে বললাম, তুমি কেমন আছো অর্পিতা? ভালো আছি দিদি। গায়ে ওড়না জড়িয়ে আছো কেন? ঠান্ডা লাগছে খুব, মনে হয় জ্বর আসবে তাই। কি হয়েছে তোমার পরি? অনিতা এসে বলল, কেমন আছেন আন্টি? ভালো। গায়ে জ্বর আসলো কিভাবে বলেই আমার কপালে হাত দিল মা। জ্বর আসছে তো বলেই পরীর দিকে তাকিয়ে দেখলো ওর ঘাড়ে রক্ত মরে গিয়ে কালশিটে দাগ পড়ে গেছে। অনিতা খুব ভালো করে দেখে যা বোঝার বুঝে গেল। মনে মনে শুভ্রকে 1000টা গালি দিল। বিশ্বাস করে ওর সাথে মেয়েটাকে পাঠাইছি আর জানোয়ারটা করছে কি বলেই রাগে একটা ভাব নিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। মার ওভাবে তাকানো দেখে আমি চুপসে গেছি ভয়ে, কিন্তু আন্দাজ করিনি তো। ওড়নাটা ভালো করে জড়িয়ে নিলাম। অনিতা কিচেন রুমে এসে দুধ গরম করতে লাগলো। এমন সময় পলা আসতেই অনিতা খেকিয়ে উঠে বলল, তো ওকে আমি কিসের জন্য এখানে পাঠিয়েছিলাম? কি হয়েছে বৌদি? অনিতা আর কিছু না বলে গ্লাসে দুধ ঢেলে নিয়ে ওর রুমে এসে 2টা ব্যথার মেডিসিন দুধের সাথে মিশিয়ে একটু চিনি মিশ করে পরি রুমে আসলো। অর্পিতা ও পরি দুজনে গল্প করছিল আর হাসছিল। পরি, দুধটা খেয়ে নাও তো। এই সময় দুধ? আগে পিঠা খাই। না, গ্লাসের সব দুধ খতম করো তারপর পিঠা। আর পিঠা তো কেউ খেয়ে ফেলছে না, ওগুলো তোমার জন্যে। কি আর করা, দুধটুকু এক নিঃশ্বাসে শেষ করে ওনার দিকে তাকিয়ে বললাম, শেষ। গুড গার্ল বলে উনি গ্লাস নিয়ে চলে গেলেন। দুধ খেয়ে পেট ভরে গেছে, কি আর পিঠা খাবো। প্রচুর ঘুম চলে আসছে, তাই ঘুমিয়ে পড়লাম। অর্পিতা চেয়ে দেখে পরি ঘুমায় পড়ছে, তাই কিছু না বলে পিঠার বাটি নিয়ে চলে গেল। শুভ্রের হাতে একটা খাম। ওর সিলেটে পোস্টিং হয়েছে, যা শুভ্রের জন্য মোটেও সুখকর নয়। হঠাৎ বলতেই এটাই মাথায় আসছে না। নিশ্চয় টাকা খাওয়ার ধান্দা উপর মহলের। সন্ধ্যার পর শুভ্র বাসায় এসে সোজা ওর মায়ের রুমে গেল। অনিতা কিছু হাতের কাজ করছিল। মা কেমন আছো? অনিতা শুভ্রের দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? মা, আমার উপর চটি কেন আছে? কথাটি কি বলবো না ভেবে শুভ্র বলেই ফেলল, মা, আমার সিলেটে পোস্টিং হয়েছে, কাল পরশুর মধ্যে যেতে হবে। কবে হলো? কই কিছু বলিসনি তো। আজও লেটার পাইছি মা। ও, আর কিছু বলবি? আমি চলে যাচ্ছি। মার কোনো রিয়াক্টই নাই দেখছি। মা, তুমি কি আমার উপর কোনো বিষয়ে রেগে আছো? না তো। তুই কি এমন কোনো কাজ করেছিস যে তোর উপর রেগে যাব? মা, আসলে একটা কথা বলতাম। আমার সাথে যদি পরীকে নিয়ে যেতাম তাহলে আমার একটু সুবিধা হতো,
খাওয়া দাওয়ার সমস্যা আর কি, ওকে কি আমার সাথে নিয়ে যাব? অনিতা শুভ্রের দিকে তাকিয়ে মনে মনে বলল, বাছা, তোমার কি মতলব সেটা বুঝছো, আমি বুঝি না। তোমার কার্যসিদ্ধি কখনো করতে দিচ্ছি না। না, ওকে নিয়ে গিয়ে কোনো কাজ নেই। আর তাছাড়া ছোটি মেয়ে ওকে রান্না করতে পারে? ওর যে কোনো কাজ নেই, নিজের কাজ নিজে একাই করতে পারিস না? অনিতা বেশ জোরেই কথাগুলো বলল। আজ অনিতা শুভ্রের উপর বেশ চটে গেছে। শুভ্র আর একটা কথাও না বলে রুম থেকে বের হয়ে আসে। অর্পিতা মার রুম থেকে আসছিল। ওকে ডাক দিলাম। ও আমার কাছে আসলে ওকে বললাম, অর্পিতা, আন্টি শুভ্রর উপর চিল্লাচিল্লি করলো কেন? ও, তুমি তো জানো না পরি দিদি, কাল পরশুর মধ্যে দাদা সিলেট চলে যাচ্ছে। দাদার পোস্টিং হয়েছে সিলেটে। আর কি যেন বলছিল, জানি না। মা কেন চিল্লাচিল্লি করলো? কি? আমার মাথা বনবন করে ঘুরতে লাগলো। শুভ্র সিলেট যাবে কেন? আর এটার জন্য মা ওকে ধমক দিয়ে কেন কথা বলল? আমি এক মুহূর্ত দেরি না করে রুমে চলে আসলাম। ঠিক থাকতে পারছি না বরের কাছে যে যাব। তার জন্য সুযোগ খুঁজতে হয়। যা হয় হোক বলে রুম থেকে বের হয়ে শুভ্র রুমে গিয়ে দরজা আটকে দিয়ে দেখি ও শার্ট খুলছে। আমি ওই অবস্থায় ওকে জড়িয়ে ধরে বললাম, তুমি কই যাচ্ছ? পরি, ছাড়ো, তোমার গায়ে ঘাম লেগে যাবে তো। লাগুক, আগে বলো কই যাচ্ছ? অর্পিতা বলল, তুমি নাকি সিলেট চলে যাচ্ছ। শুভ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, পরি, করার কিচ্ছু নেই। আমাকেও সাথে নিয়ে চলো না। তাছাড়া তোমাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হবে। শুভ্র পরীকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, সেটাই বলতে মার কাছে গিয়েছিলাম, কিন্তু মা তো রাজিই হলো না। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শুভ্র এবার পরীকে একটা টি টেবিলের উপর বসিয়ে নিজে ফ্লোরে বসে পরীর কোলে মুখ লুকিয়ে বলল, আমারও যে যেতে মন চায় না পরি তোমাকে ছেড়ে। আমিও ফ্লোরে বসে পড়লাম ওর পাশে। কোনো উপায় নেই শুভ্র, দেখি ওখানে আগে শিফট হই, তারপর কিছু করা যায় কি না। আমি ওকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ লাগিয়ে কাঁদতে লাগলাম। শুভ্র বুঝতেই পারছে পরীর নোনা জল ওর পিঠ বেয়ে পড়ে যাচ্ছে। শুভ্র একটু কঠিন হয়ে বলল, পরি, এত কান্না করে কেউ? যদি আমি মারা যাই তখন কি করবা? প্লিজ এমন কথা বলো না, আমি মরে যাব তাহলে। ওকে, কান্না থামো। তোমার শরীর কি ব্যথা করছে এখনো? না, আমি ঠিক আছি। রুমে যাও পরি, আমি ফ্রেশ হয়ে একটু ঘুমাবো। শরীরটা ভারী হয়ে আসছে, পুরো দিন ঘুমাইতে পারিনি। কাল আবার রওনা দিতে হবে। আমি ওর কথা শুনে ওকে ছেড়ে দিয়ে দরজার কাছে আসতে শুভ্র বলে উঠল, দরজাটা খুলে রেখো পরি, আমি কিন্তু তোমার রুমে যাব। আমি খুব খুব খুশি হয়ে বললাম, শুভ্র, রাতে আমি আসি তোমার রুমে? না, রিস্ক নেওয়ার প্রয়োজন নাই তোমার। আমার পরিবারকে আমি চিনি, তারা কখন ঘুমায় কী করে সব জানি, তাই কাজটা আমার জন্যই সহজ। দরজাটা জাস্ট খুলে রেখো। ওকে বলে চোখের জল মুছে দরজা খুলে চলে আসলাম আমার রুমে। শুভ্র ফ্রেশ হয়ে শুয়ে পড়লো এবং ঘুমিয়ে পড়লো। বেচারা না পারছে রাতে ঘুমাতে, না পারছে দিনে, তাই শুয়ে পড়তেই চোখ জুড়ে ঘুম চলে আসলো। রাত 10টার দিকে অনিতা এসে শুভ্রকে ডাক দিল, মা কিছু বলবে? খাবি? নিচে চল। মা, খুব ঘুম পাচ্ছে, পরে খাবো। তোমরা খেয়ে নাও বলেই শুভ্র আবার ঘুমিয়ে পড়তেই অনিতা শুভ্রকে টেনে তুলো। সারা রাত কি চুরি করতে বেরিয়েছিস, না নাইট গার্ডের কাজ করছিস যে এত ঘুম? বেশ খোঁচা দিয়ে কথাটা অনিতা শুভ্রকে বলল। মা, কী সব বাজে বাজে বকছ? তোর দাদু বাবা অপেক্ষা করে আছে, জলদি ফ্রেশ হয়ে নিচে আয় বলি অনিতা চলে গেল। কি আর করা, শুভ্র উঠে জলদি ফ্রেশ হয়ে টি শার্ট গায়ে দিয়ে নিচে গেল। সবাই ওর অপেক্ষা করছে। শুভ্র গিয়ে একটা চেয়ারে বসে পড়ল। অনিতা শুভ্রকে খাবার বেড়ে দিচ্ছে। শুভ্র, তোর পোস্টিং নাকি সিলেটে হয়েছে? নিতাই দাদু বলে উঠল। হ্যাঁ দাদু। যাচ্ছিস কবে? অনিল জিজ্ঞেস করলো। কাল বিকেল 3টার দিকে রওনা দেব বাবা। শুভ্র খাচ্ছে আর সবার সাথে কথা বলছে, আর আমার বুক ফেটে যাচ্ছে, মনে হয় চোখে পানি টলমল করছে, গলা ভারী হয়ে আসছে, গলা দিয়ে আর খাবার নামছে না। শুভ্রই আগে খাবার শেষ করে বলল, অর্পিতা, খাবার কমপ্লিট করে আমার রুমে আসিস তো, বলেই শুভ্র চলে গেল। আস্তে আস্তে সবাই চলে গেল, শুধু আমি বসে রইলাম। পলা আন্টি এসে বলল, পরি, তুমি কেন বসে আছো? আমি কিছু না বলে চলে আসতে পলা আন্টি বলে উঠল, শুভ্র চলে যাচ্ছে দেখে মন খারাপ? আমি ওনার দিকে তাকে নিঃশব্দে মাথা নাড়িয়ে ফোপাতে লাগলাম। তোমার এই পিড়িতে যদি কর্তা মার কানে একবার যায় তো তোমায় আস্ত রাখবে না, রুমে যাও, পলা বলে উঠল। আমি রুমে এসে বসে কেঁদেই চলছি। আমি মেনেই নিতে পারছি না ও চলে যাচ্ছে। অর্পিতা শুভ্রের রুমে এসে বসে আছে আর শুভ্র এক এক করে শপিং ব্যাগ ওর সামনে রাখলো। দাদা, এগুলো কি? দেখ পছন্দ হয় কি না। অর্পিতা সব প্যাকেট খুলে দেখলো। ও বেশ খুশি হয়ে বলল, এগুলো আমার জন্য? মা, বৌদি, তোর, পরি, দিদুন আর পলা আন্টির জন্য, যা সবাইকে দিয়ে দে। এমন সময় কৌশিক আর নিদ্রার রুমে ঢুকে বলল, এত কি দিচ্ছিস অর্পিতাকে? তেমন কিছু না, জাস্ট কিছু ড্রেস আর জুয়েলারি। কি ব্যাপার, সব মেয়েদের দিচ্ছিস, আমরা ছেলেরা কি করলাম শুভ্র?
ওদের মতো অবলা যদি হস তাহলে তোকেও দিব দাদা। এই শুভ্র, আমরা কি অবলা বলেই? নিদ্রা গম্ভীর হয়ে গেল। না না, তোমরা অবলা কেন? তোমরা তো রণচণ্ডী বলেই। কৌশিক হা করে হেসে উঠল। কৌশিক, তোমরা কিন্তু আমাদের অপমান করছো, নিদ্রা বলে উঠল। দাদা চুপ কর, দেশের প্রধানমন্ত্রী কিন্তু মেয়ে, তাই এদের কিছু বলতে নেই, শুভ্র বলে উঠল। অর্পিতা, যাও তো, পরীকে ডেকে নিয়ে আসো, আজ এদের একটাও ছাড় নেই। অর্পিতা উঠে যেতেই শুভ্র ওকে থামিয়ে বলল ওর আসার প্রয়োজন নেই, কারণ শুভ্র ভালো করেই জানে পরী কাঁদছে। কারণ ডাইনিং টেবিলও নিঃশব্দে কাঁদছিল। সবাই কথার ব্যস্ততার মধ্যে ভাগ্যিস মগ্ন ছিল বলে ওকে কারো প্রশ্নের কোনো সম্মুখীন হতে হয়নি। রুমে অনিতা সহ সকলে আসলো, শুধু পরী ছাড়া। সবাই অনেকক্ষণ জমিয়ে আড্ডা দিয়ে যে যার রুমে চলে গেল। আর শুভ্র নিজের লাগেজ গোছাতে শুরু করলো। সব ব্যাপারে শুভ্র একজন দায়িত্বশীল ছেলে, নিজের কাজ নিজেই করে। অনেক রাত হয়ে গেছে, তাই আমি শুভ্রকে মেসেজ দিলাম। শুভ্র, কই তুমি? কখন আসবা? আমার কিছু ভালো লাগছে না তো। শুভ্র মেসেজ রিপ্লাই দিল, সব কিছু গোছগাছ করছি শোনা, সময় হলে এমনি যাব, তুমি ঘুমিয়ে পড়ো। আমি বেডে শুয়ে পড়লাম। রাত 12টা পার হয়ে যাচ্ছে, তাও শুভ্রটা আসছে না। ওর আশায় জেগে থাকতে থাকতে আমি একসময় গভীর ঘুমে তলিয়ে গেলাম। রাত 3টার দিকে নিজের রুমের দরজাটা ভালো করে লাগিয়ে পরী রুমে আসলো শুভ্র এবং দরজা বন্ধ করে দিল। শুভ্র দরজা লক করে দিয়ে রুমের লাইট জ্বালিয়ে পরীর কাছে এসে বসলো। পরী গভীর ঘুমে মগ্ন। শুভ্র এসির পাওয়ার বাড়িয়ে দিল যাতে পরী ঠান্ডায় আরও ওকে জড়িয়ে ধরে। অদ্ভুত অদ্ভুত বুদ্ধি সব শুভ্রর। শুভ্র পরীর পাশে আদশা হয়ে বসলো। অনেকক্ষণ পরীর দিকে তাকিয়ে থেকে ওর গলায় হাত বুলিয়ে দিল। গলায় এখন স্পষ্ট দাগগুলো বোঝাই যাচ্ছে, আর চোখের পানির দাগ শুকিয়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে পরী অনেকক্ষণ কান্না করছে। পরীর একটা গুণ আছে, শুভ্র ওকে যেভাবে আঘাত করুক না কেন সেটা ও মুখ বুজে সহ্য করে, যেটা শুভ্রের কাছে খুব ভালো লাগে। শুভ্র পরীর কপালে একটা কিস করে বুকের ভিতর টেনে নিল। শুভ্র দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। পরীকে ছাড়াও কেমনে থাকবে? পুরো রাত পরীকে ওভাবে নিয়ে থাকলো, ঘুম আর আসলো না শুভ্রর। ভোরবেলায় শুভ্র পরীকে ডাক দিতেই পরী আরও ঝাপটে ধরল শুভ্রকে। পরী, ওঠো, ভোর হয়ে গেছে, নামাজ পড়বা না? বলে চোখ খুলতেই দেখি শুভ্রের পেটের উপর পা তুলে দিয়ে ওকে ঝাপটে ধরে শুয়েছিলাম এতক্ষণ। আল্লাহ, কি করেছি আমি! বলেই চট করে পা নামিয়ে উঠে বসি। শুভ্র পরীর কাণ্ড দেখে মিটমিট করে হাসছে। এভাবে প্রায় বাকিটা রাত আমার পেটে পা দিয়েই শুয়েছিল পরী। শুভ্রর কথা শুনে খুব লজ্জা পেয়ে যাই আমি। আমি চোখ দুটো বড় বড় করে বললাম, তুমি কখন আসছো শুভ্র, আর আমাকে ডাকোনি কেন? তোমার ঘুম নষ্ট করতে চাইনি তাই, বলেই শুভ্র উঠে ওয়াশরুমে গেল। আমার খুব ঠান্ডা লাগছিল, তাই এসিটা অফ করে দিয়ে উঠে পড়লাম। শুভ্র আর আমি দুজনে ফজরের সালাত আদায় করলাম একসাথে। শুভ্র সালাত আদায় করে খাটে বসে আমাকে ডাক দিল, পরী এখানে আসে তো। আমি গিয়ে ওর পাশে বসতেই ও আমাকে একটানে ওর কাছে নিল এবং আমাকে নিয়ে শুয়ে পড়লো। আর আমার বুকে মাথা রেখে বলল, আমি এখন ঘুমাবো, পুরো রাত জেগে তোমাকে পাহারা দিছি, এই জন্য তোমাকে ঘুম থেকে জাগায়নি। এখন আমি ঘুমাবো, বাকিটা তুমি সামলাবে। কেন, বাসা কি ডাকাতে এসেছিল তাই তুমি আমাকে পাহারা দিয়েছিলে? শুভ্র চট করে আমার গলায় দু ঠোঁট দিয়ে একটু চাপা দিয়ে বলল, পরী, কোনো কথা না, আমার খুব ঘুম পাচ্ছে, আর বিরক্ত করো না তো। শুভ্র, সকাল হয়ে গেছে তো, মা যদি তোমার রুমে গিয়ে দেখে তুমি নেই তাহলে? তাহলে কিছুই না, আমার রুমের ভিতর থেকে চাবি পুশ করে দিছি, তাই বাইরে থেকে ঢুকতে পারবে না। আর এত কথা কেন বলো তুমি? তুমি কি চাও আমি চলে যাই? প্লিজ ঘুমাতে দাও তো, মুখ একদম বন্ধ করে রাখবা। আমি আর কোনো কথা না বলে চুপ করে রইলাম। ইস, কবে এরকম করে শুভ্রকে নিয়ে শুয়ে থাকবো পার্মানেন্টলি ভাবে, সেটা আল্লাহ ভালো জানেন। বলেই শুভ্রর চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। শুভ্র ততক্ষণে গভীর ঘুমের ভিতর তলিয়ে গেছে। মনটা চাচ্ছে শক্ত করে বুকের ভিতর জড়িয়ে ধরে রাখি। সকাল 9টার দিকে সব নাস্তা রেডি করে কাজের লোক পলাকে বলল, দিদি সব রেডি করেছি, আপনি সবাইকে ডাক দিন। অনিতা শুভ্রের রুমে এসে কয়েকবার নক করলো, কিন্তু শুভ্রর কোনো সাড়া শব্দ নেই। শুভ্র হয়তো ঘুমাচ্ছে বলে অনিতা নিচে আসলো। সবাই আছে কিন্তু পরী নেই দেখিয়ে পলাকে বলল, পলা, পরীকে ডেকে নিয়ে আয় তো, এখনও কেন আসলো না মেয়েটা? পলা ওপরে এসে পরীকে দরজা নক করে পরী বলে ডাকতে লাগলো। পলা আন্টির ডাক শুনে আমি ঘাবড়ে গেলাম একটু। এখন কি করি? শুভ্র তো ঘুমাচ্ছে, ডাকতে একদম নিষেধ করেছে। আমি শুভ্রকে আস্তে করে সরিয়ে দিয়ে নিঃশব্দে এসে দরজা খুলে বললাম, আন্টি, একটু সবাইকে ম্যানেজ করেন না। শুভ্র ঘুমাইছে কিছুক্ষণ আগে, ওর ঘুমের প্রয়োজন, তাই ওকে ডাকতে পারছি না। আপনি যদি ব্যাপারটা দেখতেন। আপনি ছাড়া তো আমার কেউ নেই যে তাকে বলবো। পরের ছল ছল চোখে করুণভাবে তাকানো দেখে পলা আর কিছু না বলে নিচে চলে আসলো। আসলে মেয়েটার আপন বলতে কেউ নেই, আমাকেই বিশ্বাস করে। এতদিন পর একটু সুখ পাইছি, সেটা আমি কেমনে নষ্ট করি? কথাগুলো পলা
মনে মনে ভাবতেই অনিতা ডাকে ওর ধ্যান ভাঙল। কী রে পলা, পরি আসলো না? একটু পর আসছে বৌদি, তোমরা খেয়ে নাও। পলার কথার ভাবসাব ভালো ঠেকছে না, তাই অনিতা নিজে পরীকে ডাকতে গেল। পলা তো ভয়ে শেষ। পরি দরজা খোলো তো বলে অনিতা দরজা নক করলো। মার ডাক শুনে আমি শেষ। এখন কি করি আমি? এসে যদি শুভ্রকে দেখে তাহলে সব শেষ হয়ে যাবে। যা খুশি তাই হোক, দেখলে আমার জন্যই ভালো, তাহলে শুভ্রর সাথে অন্তত যেতে পারবো তো, বলে ওড়না গায়ে দিয়ে দরজা খুললাম। অনিতা পরির দিকে তাকিয়ে বলল, তুমি খেতে গেলে না কেন? আর রুম অন্ধকার কেন? আন্টি, এখনই নিচে যেতে বের হচ্ছি, এই সময় আপনি এলেন বলেই বের হলাম রুম থেকে। আল্লাহ, যা আমার জন্য ভালো হয় তাই করো, বলে জলদি নিচে নেমে আসলাম। অনিতা রুমে না ঢুকে মনে মনে বলল, শুভ্র রুমে থাকলে পরি কখনো দরজা খুলতো না, আর দরজা খোলা রেখে নিচে যেত না। তাই অনিতাও নিচে নেমে আসলো পরির পিছে পিছে। আমি এসে চেয়ারে বসে পলা আন্টিকে ইশারা করতেই উনি উপরে গিয়ে আমার রুমে দরজা লক করে নিচে নেমে আসলো। হাঁপ ছেড়ে বাঁচলাম আমি নাস্তা কমপ্লিট করে নিচেই থাকলাম, রুমে আর গেলাম না, কারণ মা যা চালাক, ধরে ফেলতে 2 সেকেন্ড লাগবে না। তাই ওনার পিস পিস ঘুরছি। দুপুর 12টার দিকে শুভ্রর ঘুম ভেঙে গেল। ও উঠে দেখে পড়িনি, তাই জলদি রুম থেকে বের হয়ে ও রুমের কাছে এসে চাবি পুশ করে দরজা খুলে ফ্রেশ হতে চলে গেল। কি লুকোচুরি প্রেম, জাস্ট ওয়াও! আমি আর শুভ্রর কাছে যাওয়ার সুযোগ পেলাম না একবারও। মা ওর পাশে পাশে আছে, সাথে নেত্রা আপু, অর্পিতা, দিদুন, সবাই। আমি শুধু দূরে দাঁড়িয়ে থেকে হ্যাংলার মতো দেখছি সবাইকে। কাছে যাওয়ার অনুমতি দেয়নি শুভ্র, তাই দূরে থেকেই দেখতে হচ্ছে শুভ্রকে। দুপুরের খাওয়া দাওয়া সেরে শুভ্র যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গেল। সবাই ওকে বাহির অবধি এগিয়ে দিয়ে আসে, কিন্তু আমি ওকে দেখতে অবধি পারিনি, কারণ শুভ্রের নিষেধ ছিল রুম থেকে একদম বের হওয়া। শুভ্র গাড়িতে উঠলে অনিতা এসে শুভ্রর কপালে একটা চুমু দিয়ে বলল, নিজের খেয়াল রাখিস, এটা করবি না ওটা করবি না বলে অনেক কথা বলল অনিতা। মা, আমি কি ছোট আছি তাই এত কড়া নির্দেশ দিচ্ছ? নিজের যখন সন্তান হবে বুঝবি, সন্তান কাছে না থাকার কি জ্বালা। শুভ্র একটা মুচকি হাসি দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে ড্রাইভারকে বলল, দাদা চলুন। শুভ্রর গাড়িটা চোখের আড়াল হতেই অনিতার চোখ ভারী হয়ে গেল। চোখের পানি মুছে বাসার ভিতর আসলো। পুরো বাসাটা খা খা করছে। পরি দিদি কী করছো? অর্পিতা জিজ্ঞেস করলো। বসে আছি। ভেতরে আসো অর্পিতা। অর্পিতা পরির হাতে একটা প্যাকেট দিয়ে বলল, দাদা সবার জন্য এনেছি, তোমাকে এটা দিতে বলছি, তুমি কিন্তু এটা পরবা কেমন? আর শোনো, আমার দাদা কিন্তু একটু খারাপ না তুমি যতটা মনে করো। অর্পিতার কথা শুনে বুকের ভিতর মনে হয় দুমড়ে মুচড়ে যাচ্ছে। এমন সময় শুভ্র আমাকে কল দিল। সামনে অর্পিতা দেখে কেটে দিয়ে মেসেজ করলাম, অর্পিতা আছে সামনে। কল কেটে দিলে কেন? কার কল ছিল দিদি? আর বলো না, কাস্টমার কেয়ার থেকে কল আসছে তাই কেটে দিলাম। তুমি কি জানি বলছিলে সেটা বলো। জানো দিদি, দাদা যখন দেশের বাইরে স্কলারশিপ নিয়ে যায় তখন আমি ক্লাস 5-এ পড়তাম। যাওয়ার দিন দাদার কোলে চড়ে খুব কেঁদেছিলাম, কিন্তু আজ বড় হয়েছি বলে সেটা পারলাম না। শুভ্রর কোলে কি এখনও চড়তে ইচ্ছা করে তোমার অর্পিতা? আরে চড়তে চাইলেই কি চড়া যায় বলে অর্পিতা হেসে উঠল। কেন, তোমার কৌশিকদার কোলে চড়নি কখনো? কৌশিকদাকে কখনো তেমন কাছে পাইনি তো আমরা, দেশের বাইরেই বেশি কাটিয়েছি। তাই শুভ্রদার সাথে আমার বেশি মিল বলেই অর্পিতা আমার হাত ধরে বাইরে টেনে নিয়ে গেল। একটু শুভ্রটার সাথে কথা বলবো সেটাও হলো না। অর্পিতা আমাকে নিয়ে দিদুনের রুমে গেল। দাদু শুয়ে আছে আর দিদুন নিদ্রা আপুর সাথে গল্প করছে। আমাকে দেখি দিদুন আজ কিছু বলল না। আমি একটু সাহস পেয়ে বললাম, বিমলা সুন্দরী, কিটা করো? ওই ছুরি, ফাজলামি বাদ দিবি না, তোর ব্যবস্থা নিব। কি ব্যবস্থা নিবা সুন্দরী? তোমার বরের সাথে আমাকে বিয়ে দিবা বুঝি? দাদু তো আমার কথা শুনে হা হা করে হেসে উঠল। বাহ, কি কপাল আমার, এই বয়সের সুন্দরী মেয়েরা আমার পিছ পড়ে আছে। পরিদিদি দাদুর সাথে তো আমি লাইন মারি এবং অনেক জিনিসপত্র আদায় করি, তুমি এতে কেন ভাগ নিচ্ছ? অর্পিতা বলল। এটা প্রতিযোগিতা অর্পিতা, যে পাবে সে লুফে নেবে দাদুকে, তাই না দাদু? নেত্রা বলল। ঠিক বলছো নেত্রা, বলেই নিতাই বিমলার দিকে তাকালো। বিমলাকে ইনসাল্ট। ওই তোরা সবাই বের হ আমার রুম থেকে, বলে চিল্লাচিল্লি করলো কিছুক্ষণ দিদুন। বাহ বিমলা, তুমি রেগে যাচ্ছ কেন? সবাই একটু আনন্দ করছে, করতে দাও, নিতাই বলে উঠল। সবাই মিলে অনেকক্ষণ আড্ডা হাসি তামাশা সব করলো। রাতে শুভ্র এসে পৌঁছায় ওর গন্তব্যস্থলে। 2টা রুম, ছোট্ট ডাইনিং রুম, কিচেন, বেলকনি, বাথরুম, বেশ ছোটোখাটো একটা ফ্ল্যাট, খুব একটা খারাপ না। শুভ্র গোসল সেরে চেঞ্জ করে আগে ওর মাকে কল দেয়। মায়ের সাথে কথা বলতেই কলিং বেল বেজে ওঠে। কলটা কেটে দিয়ে লুকিং গ্লাসে দেখে কয়েকজন, ওর স্টাফ ছিল সেগুলো।
দরজা খুলে দিয়ে তাদের সাথে বিভিন্ন কথায় মগ্ন হয়ে যায়। এদিকে পরি কল দিতেইছে। শুভ্র ফোনটা সাইলেন্ট করে আবার তাদের সাথে কথা বলে। অনেক রাত অবধি আলোচনা সেরে ওরা চলে যেতে একজন খাবার নিয়ে এলো। স্যার, আপনার খাবার। ওকে রেখে যান। লোকটি খাবার রেখে চলে গেল। খাবার কমপ্লিট করে সব জিনিসপত্র গোছাতে রাত 1টা বেজে গেল। শুভ্র একটা সিগারেট ধরে বেলকনিতে এসে দাঁড়ালো। খুব সুন্দর বাতাস বইছে। শুভ্রর মনটা জুড়িয়ে গেল ঝিরঝির বাতাসে। শুভ্র সিগারেটটা শেষ করে এসে ফোনে হাত দিয়ে দেখে 100+ কল স্ক্রিনে উঠে আছে। শুভ্র পরীকে কল দেয় কিন্তু রিসিভ হয় না। কয়েকবার কল দিল, তাও রিসিভ যখন হলো না তখন শুভ্রর মেজাজ খারাপ হয়ে গেল। পরীকে মেসেজ করলো, আমি ভালো করে জানি তুমি ফোনের সামনে বসে আছো, কল রিসিভ করো। শুভ্র আবার কল দেয় কিন্তু এবারও রিসিভ হয় না। এবার শুভ্রর রাগ চরম পর্যায়ে উঠে গেল। আবার মেসেজ করলো, কল ধরবি না? সারা জীবনের জন্য কথা অফ করে দেবো আজকেই। এবার কল ঢুকতে রিসিভ হলো। পরি প্রথমে সালাম দিল, তারপর চুপ। শুভ্র সালাম নিয়ে বলল, সরি, কাজ ছিল, রুমে অনেকে ছিল তাই কল রিসিভ বা ব্যাক করতে পারিনি। তবুও কোনো কথা নেই পরি বলে একটা ধমক দিল শুভ্র। সমস্যা কি তোর? আমার কি সময়ের মূল্য নাই? তোর পিছে পুরো রাত জেগে থাকবো? নেট অন কর, ভিডিও কল দিচ্ছি বলেই কল কেটে দিল শুভ্র। নেট অন করতেই কল আসলো। পরি কল রিসিভ করে চুপ করে বসে আছে। কী রে, তোর মুখ দেখা যায় না কেন? আমি কি রুম দেখার জন্য কল দিছি? বলতেই পরি ওর মুখের দিকে ক্যামেরা আনতেই শুভ্র দেখলো একটা শাড়ি পরে আছে, হাতে চুড়ি। অল্প অল্প সাজ আর চোখ দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে বলে কাজলটা ঢেপসে গেছে। এটা দেখে শুভ্ররই খুব খারাপ লাগলো। ও আল্লাহ, আমার বউ এগুলো কী সাজ দিছে, একদম বাজে দেখাচ্ছে। যাও, ওগুলো তুলে ফ্রেশ হয়ে আমার সামনে আসো। এগুলো সাজগোজ আমার একদম ভালো লাগে না। আর চোখে কখনো কাজল দিবা না। এমনি তোমার চোখ সুন্দর, ওটা দিলে তোমার ভূত ভূত লাগে। 5 মিনিট সময় দিচ্ছি, একদম সিম্পলভাবে আসো। 5 মিনিটের অধিক সময়ের পর পরি ক্যামেরার সামনে আসলো। এই তো একদম পারফেক্ট। সরি সোনা বলেই কয়েকটা ফ্লাই কিস করলো শুভ্র। সাজগোজ কেন করছিলে পরি? জানো না সাজগোজ আমার একদম পছন্দ নয়? পরি স্বাভাবিকভাবে বলল, বর বাইরে থাকলে নাকি তার সামনে সেজে যেতে হয়, তাই সাজছিলাম। কে বলছে তোমাকে? আমার কাছে তোমাকে ন্যাচারালভাবেই বেশ লাগে। আর তাছাড়া যে যাকে ভালোবাসবে তার সামনে সাজার প্রয়োজন পড়ে না, সে এমনি তোমায় ভালোবাসবে। আমি কি তোমার সামনে সবসময় কোট প্যান্ট শার্ট পরে বসে থাকলে তুমি বুঝি আমায় বেশি ভালোবাসবা? না না, আমি ওগুলো নেটে পরেছিলাম তাই সাজুগুজু করেছিলাম। আর তোমার এই 3/4 প্যান্ট এবং টি-শার্ট পরে থাকাটা আমাকে বড্ড তোমার কাছে টানে শুভ্র। ওই নেটে সব শেষ করে দিছি অনেকটা সবাইকে। আই লাভ ইউ পরি, আই লাভ ইউ টু মাচ মাই হার্ট। শুভ্র দেখো তো আমার পিঠে কী যেন হয়েছে বলে ব্লাউজটা খুলে পরি পিঠটা দেখালো শুভ্রকে। শুভ্র ভালো করে দেখে বলল, রাশ বের হয়েছে তো সোনা। কী খাইছো আজ? ইলিশ খাইছি আর বেগুন ভাজি। তুমি জানো না তোমার ফুড অ্যালার্জি আছে? আর কি কোনো মেনু ছিল না খাবারের? সেগুলো খাইতে আমার মনে ছিল না শুভ্র। ওকে, ব্লাউজটা পরে নাও আর ফোনটা নিয়ে লাইট অফ করে আমার রুমে যাও জলদি। আর আমার রুমের চাবিটা নিও। আমি সব কমপ্লিট করে লাইট অফ করে দরজা খুলতে শুভ্র বলল, আস্তে শব্দ করো। আমি নিঃশব্দে রুমে থেকে বের হয়ে দরজা বন্ধ করে শুভ্রের রুমের দিকে দরজা লাগাতেই একটু শব্দ হয়। পরি, কি করছো? শব্দ করতে নিষেধ করলাম না? আমি জিভে কামড় দিয়ে সরি বলে লাইট জ্বালালাম। এবার চিৎকার করো, যা খুশি তাই করো, শব্দ বাহিরে যাবে না। সাউন্ডপ্রুফ করা রুম, তাই কোনো শব্দ বাহিরে যাবে না। ওখানে চাবি আছে, ওটা নিয়ে আলমারিটা খোলো। আমি ওর কথা মতো আলমারি খুলে একটা ল্যাপটপ, গিফট পেপারে মোড়ানো একটা বক্স আর কিছু শপিং ব্যাগ বের করলাম এবং শুভ্র একটা মেডিসিন বক্স দেখিয়ে দিয়ে ওখান থেকে একটা মেডিসিনের নাম বলল এবং সেটা খাইতে বলল। আমি খেয়ে ল্যাপটপ সেটিং করে ল্যাপটপ দিয়ে কথা বলতে লাগলাম। বড় স্ক্রিনে পরীকে পুরোটাই দেখে শুভ্রর বেশ ভালো লাগছে। পরি, বক্সটা খোলো তো, কিছু একটা আছে। আমাকে একটা মেয়ে গিফট করেছে বলেই শুভ্র হেসে উঠল। কি মেয়ে? বলে জলদি আমি বক্সটা খুলে দেখি ঝালের জিলাপি। এগুলো আমার? বলে শুভ্রর দিকে তাকালাম। না, ওগুলো তো আমার বউয়ের জন্য। পাক্কা 3 ঘন্টা ধরে পরিশ্রম করে পাইছি ওগুলো, বউয়ের পছন্দ বলে কথা। ধুর, আমি তো তোমার বউ বলেই খেতে লাগলাম, কারণ এই জিনিসটা আমার খুব প্রিয়। পরি, এমন শব্দ করে খাচ্ছ যেন মনে হচ্ছে কারো হাড় চিবিয়ে খাচ্ছ। আমি খাওয়া অফ করে দিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, হিংসে হচ্ছে শুভ্র? না, কিন্তু কিছু তো একটা হচ্ছে। পরি, তুমি খাও, আমি একটু আসতেছি। ওকে বলে খেতে লাগলাম। শুভ্র কিছুক্ষণ পর এসে দেখে পরি বসে আছে। তোমার খাওয়া শেষ? শুভ্র, আমাকে কিস করবা একটু? করলাম তো কিছুক্ষণ আগে বাবা। না, বলে শাড়িটা সরিয়ে বলল, এখানে করো।
শুভ্র ভ্যাবাচাকা খেয়ে গেল ওর কাণ্ড দেখে। এই সেদিন এত শাস্তি দিলাম, তাও তোমার শখ মেটেনি? অন্য কেউ হলে ভয়ে আমার কাছে আসতো না, আর কিস করা তো দূরেই থাক। না, মেটেনি। নাও, শুরু করে দাও শুভ্র। না, তোমার এত বেহায়াপনা কেন? কই, আমি কি আর কিছু চাইছি নাকি? কিছু চাইলেও আর পাবা না পরি। গাল ফুলিয়ে বসে থাকলাম কিছুক্ষণ, তারপর একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম। আর শুভ্র আমার দিকে তাকিয়ে আছে। থাকুক না, আমার কি তাতে, বলেই চোখ বন্ধ করলাম এবং একটু পর ঘুমিয়ে পড়লাম। শুভ্র পুরো রাত জেগে পরীকে দেখার একটা নেশা হয়ে গেছে। শাড়িটা অনেকটা হাঁটুর কাছে চলে আসছে, মনে হয় একটা দেবী শুয়ে আছে। অপূর্ব লাগছে ঘুমন্ত পরীকে। শুভ্র উঠে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে এসে কাজ করছিল, আর মাঝে মাঝে পরীকে দেখছে। ঘন্টা দুয়েক না যেতে পরী কেমন যেন করতে থাকে, মনে হয় ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখেছে। লাফ দিয়ে ধরফর করে উঠে বসে ঘামতে লাগলো। পরী, এই পরী, কি হয়েছে? আমি আছি তো, আমার দিকে তাকাও। কি হয়েছে সোনা? খারাপ স্বপ্ন দেখেছ? কে কার কথা শুনে মেয়েটা ঘেমেই চলছে আর কেঁপে উঠছে। পরী বলে একটা জোরে ধমক দেয় শুভ্র। এতে ও শুভ্রের দিকে তাকায়। শুভ্রের হাত দিয়ে ইশারা করে বলে, বাজে স্বপ্ন দেখেছ? বলে অনেকক্ষণ চুপ করে থেকে তারপর বলল, কয়েকটা লম্বা লম্বা সাপ আমাকে দাঁড়ানি বলেই জিভে কামড় দিয়ে বলল, সরি, দৌড়ানি দিছে আমাকে। কিং কোবরা, ব্ল্যাক মাম্বার সাথে বিশ্রী একরকম বেটে মানুষও ছিল। ওরা আমাকে ধরতে আসতেই জেগে গেলাম। ভালো করছো। আর একটু সাপে দৌড়ানি দিতে পারলো না তোমাকে? তাহলে উচিত শিক্ষা হতো। ভূতের মুভি দেখবা না? দেখো, ভালো করে দেখো। চিন্তা করো না, আমি আরও ভয়ঙ্কর কিছু পাঠিয়ে দেবনি। বসে বসে দেখো আর রাতের স্বপ্নে চিল্লে চিল্লে ওঠো। আহ, কি সুন্দর ভয়ঙ্কর দৃশ্য। বডিগার্ড আছে তো একটা শুভ্র নামের, পুরো রাত পাহারা দিবে, তাই না? শুভ্রর কথা শুনে লাইন কেটে দিলাম। শুধু খোঁচা মারা আমাকে। এবার কাকে মারবি মার। আমি ল্যাপটপ সহ সব কিছু নিয়ে শুভ্রর রুম থেকে বের হয়ে আমার রুমে চলে এলাম। তারপর আবার শুয়ে পড়লাম। শুভ্র আর কল দেয়নি। এদিকে শুভ্র ও সব গুছিয়ে ঘুমিয়ে পড়ে। সবাই সকালে নাস্তা সেরে উঠে গেল, আর পরি সোজা অনিতার রুমে গেল। আন্টি, আসবো? আসো। কি ব্যাপার পরি, অনেক দিন এই রুমে আসো না তো, আজ হঠাৎ কি মনে করে এলে বাবা? কেন আঙ্কেল, আমার কি আসা মানা? বাবার কাছে যখন খুশি মেয়ে আসতেই পারে। তোমার সাথে আমি কথায় পারবো না বলে অনিল অফিসের জন্য রুম থেকে বের হয়ে গেল একটা মুচকে হাসি দিয়ে। অনিতা কিছু কাজ করছিল। পরি, বসো। কিছু বলবে? না, আপনি তো ফ্রি নাই আন্টি। মা আমার কাছে এসে বলল, সমস্যা নাই, তুমি বলো। আমার বাসায় চাচি আমাকে অনেক কথা শোনাতো, দেন গায়েও হাত তুলেছে অনেকবার। কিন্তু আমার এই মাটা আমাকে যতটা ভালোবাসা দিছে সেটা কোথাও পাইনি। এখন মনে হচ্ছে আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্যই করে। অনিতা পরির অভাবে অপলক চেয়ে থাকা দেখে আরও কাছে এসে বলল, চুপ করে কেন আছো মা? পরি চট করে বসে থেকে অনিতাকে জড়িয়ে ধরে ওর শাড়ির মধ্যে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। অনিতা পরির কাণ্ড থেকে হতবাক হয়ে গেল। কি হয়েছে পরি? তোমাকে কেউ কিছু বলেছে? বলো আমায়। মেয়েটা চুপ করে নিঃশব্দে কেঁদেই যাচ্ছে। এবার অনিতার খুবই খারাপ লাগলো। শুভ্রর কাজগুলোতে হয়তো পরি খুব কষ্ট পাইছে, তাই এভাবে কাঁদছে মেয়েটা। আসলে মেয়েটাকে নিরাপত্তা দিতে পারেনি। শুভ্র কিছু বলেছে পরি? বলো, শুধু একবার। ওর কি হাল করে বলি ফোন হাতে নিয়ে শুভ্রকে কল দিতে যাবে, এমন সময় পরি বলল, আমাকে কেউ কিছু বলেনি মা। পরির মুখে মা ডাক শুনে অনিতা স্তব্ধ হয়ে যায়। কারণ কোনো মানুষ চট করে কিছু বলে না। তার মানে পরি আগে থেকে ওকে মা বলে মেনে নিছে। জানেন, আমার মা নাই, কোনো দিন দেখিও নি। কেমন দেখতে সে ছিল, মায়ের শরীরের গন্ধ কী জিনিস আমি জানি না। বাবাটাও চলে গেল আমাকে রেখে এতিম করে। অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে আজ আমি এখানে এসে নতুন একটা মাকে পেয়েছি। আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? পরীর কথাগুলো শুনে অনিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। অনিতা বলল, ডাকতে মন চাইছে, ডাক বিয়েতে অনুমতি নেওয়ার কি আছে মা? বরং আমার আরও একটা সন্তান বেড়ে গেল বলেই অনিতা নিজেকে পরীর কাছ থেকে ছাড়িয়ে ও সামনে বসলো। পরি, শুভ্র এতটা খারাপ না যে তোমাকে ওভাবে বিশ্রী ভাষায় গালি দিবে। কারণ আমি ওকে এটা শিক্ষা দিইনি। হয়তো অন্য কেউ তোমাকে গালি দিছে আর তুমি সেটা শুভ্রকে ভেবে চড় মেরেছিলে। শুভ্র সব সহ্য করতে পারে, কিন্তু ওর অপমান আর ওকে কেউ ধোকা দেওয়া এগুলো সহ্য করতে পারে না। তাই তোমার সাথে সেদিন অমন ব্যবহার করেছে। তুমি যদি চাও আমরা তোমাকে তেমন জীবন সাজিয়ে দিব যেমনটা তুমি চাও। জানেন, যেদিন শুভ্র সিঁদুরটা পরিয়েছিল সেদিন বাসায় এসে চাচি আমাকে যা ইচ্ছা তাই বলে গালি দিয়েছে। চাচাটাও আমার কথা শোনেনি, সবার সামনে আমাকে চড় মারে। ভাবছিলাম নিজেকে শেষ করে দিব। 5-7 বার গলায় দড়ি দেওয়ার ট্রাই করেছি, কিন্তু পরে নিজেকে শান্ত করে অজানা পথে পাড়ি দিয়ে আজ এই জায়গায় আমি।
অনিতার কথা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল পরীর কথা শুনে। এত কথা সে জানতো না। পরীর উপর দিয়ে কতটা ঝড় গেছে তাহলে। দেখো পরী, শুভ্রর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলেটা না বুঝে ভুল করে ফেলেছে। পরী কোনো জবাব না দিয়ে অনিতার কোলে মাথা রেখে বলল, আমার একটা মা চাই আন্টি, আমার একটা বাবা চাই। ঠিক অর্পিতা যেমনটা আপনাদের কাছ থেকে শাসন আদর ভালোবাসা পায়, অমনটাই আমার চাই। আমাকে দিবেন? এই বোকামি, তুমি তো আমাদের মেয়ের মতো, এগুলো চাওয়ার কি আছে? আচ্ছা পরী, তোমার চাচা চাচি তো কোনো দিন কি তোমার খোঁজ নেবে না? এবার পরী ফিকরে কেঁদে উঠল, বলল, ওরা আমাকে চায় না আন্টি। এতিমদের কেউ থাকে না, এরা বাসার কাজের মেয়েদের মতো জীবনযাপন করে। আমাকে ওদের প্রয়োজন নেই। আমি না থাকতে ওরা বেঁচে গেছে আন্টি। স্বার্থের পৃথিবীতে একমাত্র স্বার্থের দাম ছাড়া আর কোনো কিছুর দাম নেই। অপয় মেয়ে আমি। সুখ আমার কপালে বেশি দিন টিকে না। এই ছোট্ট জীবনে অনেক কিছু সহ্য করেছি, মৌলিক চাহিদাটাও আমার কখনো পূরণ হয়নি। চাচি কত ভাতের প্লেট কেড়ে নিছে, কতদিন না খেয়ে থেকেছি, কত মৃত্যু কামনা করেছি। পরি চুপ করো মা, আর এগুলো শুনবো না। কেন অতীত মনে করে কষ্ট পাচ্ছ? আমি তো মনে করতে চাই না মা, কিন্তু বারবার মনে পড়ে যায়। অনিতা অনেক কথা বলে ওর পরিবার সম্পর্কে, শুভ্র সম্পর্কে, আরও অনেক গল্প, কিন্তু পরীর দিকে তাকিয়ে দেখে ও ঘুমিয়ে গেছে। হয়তো অনেক ক্লান্ত ছিল মনের দিক থেকে। অনিতা ওভাবে বসে আছে পরীকে নিয়ে। মেয়েটার চোখ দুটো এখনও ভেজা। এমন সময় অর্পিতা পরীর ফোন এনে বলল, পরী দিদি, তোমাকে কে জানি কল দিছে। অনিতা অর্পিতাকে ইশারা করলো চুপ করতে। ফোনটা রিসিভ করে হ্যালো বলতে শুভ্র কোনো কথা না বলে কেটে দিল কল। পরীর কল মা কেন ধরল? তার মানে মা কাছে। কল কেটে যেতেই অনিতা ফোন রেখে দিয়ে অমনভাবে বসে রইল। ঠিক 15 মিনিট পর আবার কল দিল শুভ্র। শুভ্র, কতবার ফোন দিতে হয়, আর তুই এত ব্যাহা কেন বলতো? শুভ্র ওর মায়ের কথা শুনে চুপ হয়ে যায় লজ্জায়, আর কিছু বলে না। পরী, আমার রুমে ঘুমাচ্ছি, পরে কল দিস। মা, তুমি কেমনে জানলা আমি কল দিছি? নাম্বারটা তো তুমি জানো না। তোর প্রতিটা নিঃশ্বাস আমি ভালো করে বুঝতে পারি, তাই অন্তত তুই আমাকে তোকে চেনাতে আসিস না। ওকে মা, ফোন রাখছি। আরে শোন না। বলো, শুনছি মা। তুই পরীকে যেভাবে বিয়ে কর না কেন, আজ আমি খুব খুশি। তোর জন্য এই পারফেক্ট। আর কিছু বলবে মা? তোমার কথা শুনে আমি রীতিমতো ঘাবড়েও লজ্জা দুটোই পাচ্ছি। না, আর কিছু না বলে অনিতা কল কেটে দিল। অনিতা পরীর মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠল, ও থাকলে কি পরীকে মেনে নিত? অনিতার চোখ ছলছল করে উঠল। মার হাত ছোঁয়ায় ঘুম ভেঙে গেল আমার। আমি চট করে উঠে বললাম, সরি মা, ঘুমিয়ে পড়েছিলাম। না জানি আপনাকে কতটা কষ্ট দিয়ে ফেললাম। মা একটু হেসে বলল, শুভ্র কল দিয়েছিল, যাও কথা বলো। ছেলেটা আমার অস্থির হয়ে গেছে। স্ট্রেঞ্জ। মা কোনো রিয়াক্ট না করে আমার হাতে ফোনটা দিয়ে চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুভ্রকে কল দিলাম। শুভ্র কলটা কেটে দিয়ে ভিডিও কল দিল। জান সোনা কলিজা, আই লাভ ইউ বলে অনেকগুলো কিস করলো পরীকে। বউ, কী করো? আই লাভ ইউ টু মাই কলিজা। কিছু না শুভ্র, ঘুমিয়ে পড়েছিলাম মার রুমে। জানি তো সোনা, আমার পরীটা ঘুমাইছিল। পরী, আমি খিচুড়ি রান্না করব, আমাকে শিখায় দাও তো বলে শুভ্র কিচেনে ঢুকলো। তুমি সকালে কিছু খাওনি শুভ্র? না, কিছুক্ষণ আগেই ঘুম ভেঙেছিল। তোমাকে কল দিয়ে পেলাম না, তাই বসেছিলাম এতক্ষণ। আমি ওকে বলছি কি কি দিতে হবে, আর শুভ্র সেগুলো বের করছে। শুভ্র সবজি কাটছে। ওর সবজি কাটা দেখে মনে হলো সব কাজ নির্ভুলভাবে অনায়াসে করে যাচ্ছে। তার মানে ও সব পারে। শুভ্র, তুমি সব কাজ পারো তাই না? এতক্ষণে বুঝলা? তাহলে আমার জন্য কেন ওয়েট করছিলা? সব পারলে কি হবে বলো? খিচুড়ির ভিতর বউয়ের ভালোবাসা না মিশালে যে আমার চলে না, তাই তোমার অপেক্ষা বলি দ্রুত সব কাজ করতে লাগলো। শুভ্র, তুমি একদম সুপারম্যান। সব কাজ পারো বলেই পরীকে কিস করতে লাগলো। ফোনটা কিস করতে করতে ভেঙে ফেলো পরী। ফোনে এত যে কিস করছো, আমার কাছে একটা আসছে না, মনের সুখ মেটাচ্ছি। শুভ্র হেসে বলল, মনের সুখ? যখন কিসগুলো কাছেই পাই না, তাহলে কেন দাও পাগলের মতো কিসের ভাবে? তুমি যে কাছে নেই শুভ্র, তাই খুব কষ্ট হয়। শুভ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাব পরী। আমি তো এখানে, তুমি কেমনে নিয়ে যাবো আমায়? সেটা দেখলেই বুঝতে পারবে। জাস্ট সারপ্রাইজ পরী। অনেক কথা হলো, এর মধ্যে খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেল। ওকে শুভ্র, তুমি খাও। আর শোনো, তুমি খিচুড়িতে একটা মাত্র কাঁচামরিচ দিছো, তার সাথে হাফ চামচ চিনি। আমি হলে কখনো এটা খাইতে পারবো না। তা পারবে কেন? ঝালখোর কোথাকার। আর কিছু? আর তুমি তো মিষ্টিখোর। তাই তুমি আমাকে কতটা ভালোবাসো পরী? অনেক 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 বলে 2 হাত প্রসারিত করে দেখালাম। আই লাভ ইউ শুভ্র, আই লাভ ইউ টু জান। বলেই শুভ্র বলল, আমি তোমার সাথে বাজি ধরে বললাম, এই খাবার একদিন তুমি খাবা স্বেচ্ছায় আমার সাথে।
কখনো না। তোমাকে ভালোবেসে খাবো কিন্তু স্বেচ্ছায় না, বুঝলা? ওকে ডান। তুমি বাজিতে হার বা শিওর বলেই ও কল কেটে দিল। যাক বাবা, আর কথা বলার সুযোগই দিল না। আমি গোসল সেরে জোহরের সালাদ আদায় করে নিচে কিচেনে গেলাম। মা রান্না করছে, অতীব চমৎকার তার রান্না। মা, আপনার ছেলে ঝাল খেতে কেন পারে না? আপনারা তো মোটামুটি খান, কিন্তু শুভ্র খায় না কেন? এটা ওর জন্মগত অভ্যাস। অনেক চেষ্টা করিয়েছি, কিন্তু ঝালও একদমই খেতে পারে না। ওর সাথে কথা হলো? মা বলেই ওনাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলাম। পরি, তুমি যদি এভাবে জড়িয়ে ধরো, আমাকে রান্না করব কি করে? আমি মাকে ছেড়ে দিয়ে বললাম, আপনাকে জড়িয়ে ধরতে আমার খুব লোভ করে, তাই জড়িয়ে ধরলাম মা। পুরোটা দিন এভাবে কাটলো। শুভ্রর একটা কথা বারবার মনে পড়ছে। সময় একদিন আমাদের হাতের মুঠোয় এসে ধরা দিবে পরি, তখন আমরা নিজেরাই অবাক হব। কিছুটা ফলছে কথাটা। মা মেনে নিচ্ছে সব। সন্ধ্যা 7টার দিকে শুভ্র কল দিয়ে বলল, পরি চলো, তোমাকে নিয়ে শপিংয়ে যাই। কিভাবে? শুভ্র আমার সাথে কথা বলতে বলতে গাড়ি নিয়ে বাজারে গেল এবং কল কেটিতে ভিডিও কল দিয়ে প্রতিটা জিনিস দেখাচ্ছে আর বলছে, পরি এটা কেমন, এটা নিব। এভাবে প্রায় 1.5 ঘন্টা ধরে অনেকগুলো দ্রব্য সামগ্রী ক্রয় করলো আমাকে দেখিয়ে। অদ্ভুত রকম ভালো লাগছিল। প্রতিটা জিনিস আমাকে একটা একটা করে দেখাচ্ছিল। তারপর বাসায় এসে আমাকে লাইনে রেখে ফ্রেশ হতে গেল। দেন কিছু টাইম পর এসে বলল, কেমন লাগলো আমার সাথে শপিং করতে? অসম্ভব রকম ভালো লাগছে শুভ্র, বলি কয়েকটা কিস করলাম। পরি, তুমি তো জানো না, আমি এখানে একটা হুজুর রেখেছি যে আমাকে 2 ঘন্টা টাইম দেয় রাতে কোরআন শেখানোর জন্য। এখানে এসে এই কাজটা ভালো হয়েছে। বাসায় থাকলে পারতাম না। হাতে 1 মাস সময়, তাই জলদি শেষ করতে চাচ্ছি। বাহ, দারুণ কাজ করেছো তো। সময়টা জেনে নিলাম কখন পরেও। 1 মাস হাতে টাইম মানে? এখানে 1 মাস আমি আছি। ওদেরকে লেটার পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এর বিনিময়ে আমাকে 3 লাখ টাকা ব্যয় করতে হয়েছে। তারপর কাজটা করতে পেরেছি। ওখানে এত টাকা কোথায় পেলে শুভ্র? বোকার মতো কেন কথা বলো? টাকা ম্যানেজ করা কোনো ব্যাপার হলো? আর তাছাড়া তোমাকে ছাড়া আমি এখানে বড্ড কষ্টে আছি পড়ি। কথাটি বলেই শুভ্র চুপ হয়ে গেল। শুভ্রর কথা শুনে ঝরঝর করে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমারও খুব কষ্ট হয় যে শুভ্র। শুভ্র বেশ বুঝলো এ এখন কাঁদবে। ওকে এখন রাখছি, একটু কাজ করে রাখতে হবে। এসে নামাজের পর হুজুর আসবে। ভালো থাকো যান। আর হ্যাঁ, ফোন সবসময় কাছে রাখবা। একবারের উপর যদি 2বার কল দিতে হয়েছে তো তোমার খবর আছে কিন্তু, বলেই কয়েকটা কিস করে শুভ্র কল কেটে দেয়। আমার কান্না আর থামছেই না। শুভ্রকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হয়। এভাবে আরও কয়েকটা দিন যায়। একদিন আমি ভুল করে ফোনটা রেখে দিদুনের কাছে চলে যাই। আর তাছাড়া এই টাইমটাই শুভ্র কোরআন শিখে। আমি, বাবা আর দিদুন মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। একটু পর দাদি এসেও যোগ দিল। এই পরিবারটা অসম্ভব রকমের ভালো। সবাই সবার সাথে মিল। পলা আন্টি মচমচে পেঁয়াজু ভেজিয়ে দিয়ে গেল। আড্ডাটা যেন জমে ক্ষীর হয়ে গেল। আড্ডা শেষে আমি উঠতেই বাবা বলল, রাতের খাবার খেয়ে উপরে যেও পড়ি। কি আর করা, একটু ওয়েট করে রাতের খাবার খেয়ে 10টার পর রুমে চলে আসলাম। এতক্ষণে শুভ্র ফ্রি হয়ে গেছে হয়তো বলে ফোনে হাত দিয়ে দেখি 10টারও বেশি কল দিয়েছে শুভ্র। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। জানি না আজ আমার কপালে কি আছে। বলেই কল দিলাম, কিন্তু রিসিভ হয় না। এরকম করে বারবার কল দিলাম, কিন্তু রিসিভ হয় না। শেষে কান্না করতে লাগলাম। পুরোটা রাত ওকে ট্রাই করছি, কিন্তু কল রিসিভ হয়নি। এভাবে খুব কষ্টে 3টা দিন কেটে গেল। শুভ্র বাসার সবার সাথে কথা বলে, শুধু আমার সাথে বলে না। খুব কষ্ট লাগে। এই 3 দিনে কত হাজারবার যে কল দিছি ওকে, গুণে শেষ করা যাবে না। 5 দিনের বেলায় আমার রুমে আমি শুয়েছিলাম। হঠাৎ প্রচুর গা গোলায়। ওয়াশরুমে প্রচুর বমি করতে করতে অস্থির হয়ে যাই। শরীর খুবই খারাপ হতে শুরু করে। রুমে এসে আবার শুয়ে পড়ি। বান্ধবীর কাছে শুনেছিলাম বেবি কনসেপ্ট করলে নাকি এমন হয়। আমি জলদি নেটে সার্চ দিলাম। সব উপসর্গ মিলে গেছে। ও মাই গড, আমার পেটে বাবু আছে বলেই আমার বান্ধবী শিরিনকে কল দিলাম। ওর মা একজন গাইনিকোলজিস্ট। শিরিন আমাকে লোকেশন বলে দিল। আমি রেডি হয়ে কিছু টাকা নিয়ে মার কাছে গিয়ে বললাম, মা, আমি একটু বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি, তাই আসতে একটু লেট হতে পারে। পরীর হাসি মুখ দেখে অনিতা আর কিছু না বলে অনুমতি দিল যাওয়ার। বাসার গাড়িতে যেও পড়ি। আর টাকা আছে তোমার কাছে? আছে মা। আর গাড়ির প্রয়োজন নেই, আমার রিক্সায় বেশ লাগে। রাস্তায় শিরিনের সাথে কথা বলতে দেখি শুভ্র কল দিল। আমি সেদিকে পাত্তা না দিয়ে শিরিনের সাথে কথা বলতে লাগলাম। আমার তো বাবু আসছে, তাই তোমার রাগ নিয়ে তুমি থাকো শুভ্র। আমি আর শিরিন অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি, টেস্টের রিপোর্টের অপেক্ষায়। কিছুক্ষণ পর শিরিনের মা আন্টি শুধু আমাকে ডাকলো। আমি একা যাব বলেই শিরিনের দিকে তাকালাম। আরে, আমি অবিবাহিত, তাই মা আমার সামনে কিছু বলতে চাচ্ছে না। কোনো সমস্যা নাই, তুই ভিতরে যা, আমি আছি তো এখানে। আমি ভিতরে গিয়ে ওনার সামনে বসলাম।
পরি, মিষ্টি খাও। তুমি কনসিভ করেছ, 3.5 মাসে প্রেগনেন্ট তুমি বলেই আমার দিকে হাসি মুখে তাকালো। কিন্তু আমার মাথা ঘুরে গেল। শুভ্রর সাথে সম্পর্কে আমার 2 মাস ঠিকমতো হয়নি, সেখানে 3 মাস কিভাবে হয়? আমি চুপ করে গেলাম। কি পরি, তুমি খুশি হওনি? আমি ওনার দিকে তাকিয়ে বললাম, হয়েছি আন্টি। এরপর আন্টি আরও অনেক কথা বলল, কি সমস্যা হতে পারে আর কি কি করতে হবে, আরও অনেক কিছু। এরপর শিরিন আমাকে জোর করে ওদের বাসায় নিয়ে গেল। বাসায় কাজের লোক আর ওর ছোট ভাই ছাড়া কেউ ছিল না। ও অনেক গল্প করলো, খাওয়ালো। সন্ধ্যার পর আমি মাকে কল দিয়ে বললাম, মা, আমার ফিরতে দেরি হবে বলে আন্টির সাথে কথা বলিয়ে দিলাম। এদিকে শুভ্র অনেকবার কল দিয়ে ফেলেছে, কিন্তু আমার ভিতরে এতটা খারাপ লাগছিল যে শুভ্রর সামনে দাঁড়ানোর ইচ্ছাটাই মরে গেছে। শুভ্র এদিকে ছটফট করছে, নাম্বার বিজি, তারপর 6-7 ঘন্টা ধরে কল করছে, তবুও মেয়েটা কল ধরছে না। শেষে বাধ্য হয়ে ওর মাকে কল দিল। হ্যাঁ শুভ্র বল। মা, পরি কই? ওর এক বান্ধবীর বাসায় গেছে, ফিরতে একটু রাত হবে। কেন? মা, 9টা পার হয়ে গেছে। এত রাত অবধি কোনো মেয়ে বাইরে থাকে? সেটা তোকে ভাবতে হবে না, নিজের চরকায় নিজে তেল দে। শুভ্র আর কিছু বলল না, কল কেটে দিয়ে চুপ থাকে। পরির ভিতরে এত চেঞ্জ কেন? যে শুভ্রকে ছাড়া কিছু বোঝে না, আজ কি এমন হলো যে কল রিসিভ করার মতো সময় নেই? রাত 10টার দিকে আন্টি আমাকে বাসায় পৌঁছে দিল। আন্টি মার সাথে কিছুক্ষণ কথা বলে বলল, আপা, আমার 11টা 30-এর দিকে একটা সার্জারি আছে, আমাকে এক্ষুনি যাইতে হবে। পরের খেয়াল রাখবেন বলে চলে গেল আন্টি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ভাগ্যিস কিছু বলেনি আন্টি। আমি রুমে এসে অনেকক্ষণ ধরে কাঁদলাম। এটা কি করে সম্ভব? আমি তো কারো কাছে যাইনি। তাহলে হঠাৎ মনে পড়ল পূজার ভিতর বিকাশ আমাকে কিছু খাইয়েছিল। তারপর 2 দিন ধরে ঘুমাইছি, তার মানে বিকাশ। নিজেই নিজেকে প্রচণ্ড ঘৃণা করতে লাগলাম। কান্নার বাদ যেন আর থামছেই না। কি করে মুখ দেখাবো আমি যখন শুভ্র জানবে? একরাশ হতাশা নিয়ে বেলকনিতে বসে কাঁদতে লাগলাম। বারবার ফোনে কল বেজেই চলছে, কিন্তু ধরতে মন চাচ্ছে না। আরও কয়েকবার কল আসতেই রুমে এসে কলটা রিসিভ করে হ্যালো বলতেই পুরো শরীর আমার কেঁপে উঠল। আল্লাহ, আমাকে কেন স্বপ্ন দেখাইলা? আর কেনই বা আমাকে এটা ভাঙতে হবে? কোনোদিন ভাবিনি আমাকে শুভ্র থেকে দূরে থাকতে হবে। আমি শুভ্রের জন্য পৃথিবীতে হয়তো আসছি জুটি হিসেবে, তাহলে কেন ওকে ছেড়ে আমাকে দূরে থাকতে হবে? বুকের ভেতর অসহ্য ব্যথা তড়পাচ্ছে। পরি, আমার কল কেন রিসিভ করিসনি? আর এত বেয়াদব কবে থেকে হলি? চোখ মুছে বললাম, সরি শুভ্র, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা হবে না। সরি মাই ফুড। কোনো ভালো মেয়ে এত রাত অবধি বাসার বাইরে থাকে? তোর এত সাহস কী করে হয় রাত 10টা অবধি বাসার বাইরে থাকা? আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে শুভ্র, ল্যাপটপ নিয়ে জলদি আমার রুমে যা। আমি এখনও গোসল করিনি শুভ্র, গোসল করে যাই। যা বলছি তাই কর, একটা কথা আর বলবি না, গো। আমি ড্রেস, ল্যাপটপ, চাবি, ফোন নিয়ে শুভ্র রুমে চলে গেলাম এবং এসে দরজা বন্ধ করে দিলাম। পলা চট করে বলে উঠল, কি ব্যাপার বৌদি, সূর্য কোন দিকে উঠছে? পরি শুভ্র রুমে গেল, তারপর দরজা বন্ধ করে দিল। ওরা স্বামী স্ত্রী যা পারে তা করুক, তো সমস্যা কি? বলি অনিতা কাজে মনোযোগ দিল। পলা বেশ খুশি হলো, যা হোক, বৌদি মেনে নিচ্ছে সব। চোখের পানি বাদ মানছে না আমার। ল্যাপটপ সেটিং করতে শুভ্র ভিডিও কল দিল। পরি, সামনে আসবি না তোকে টেনে বসাবো আমি। কাছে থাকলে এতক্ষণ কানে নিচে 50খানা চর পড়তো। কি হলো, আসবি সামনে? ওড়না দিয়ে ভালো করে মুখ চোখ মুছে শুভ্রের সামনে একটা হাসি দিয়ে বসে পড়লাম। পরীকে দেখে শুভ্রের পুরো দিনের একরাশ ক্লান্তি দূর হয়ে গেল যেন। শুভ্রের দেবীটা কি এই শুভ্রের উপর রাগ করেছে খুব? শুভ্রের কথাটি শুনে আমার বুকের ভিতর তোলপাড় করতে লাগলো। এরে ছেড়ে আমি কেমনে থাকবো বলে ফুপিয়ে কাঁদতে লাগলাম। পরীর কান্না দেখে শুভ্রের প্রচণ্ড খারাপ লাগলো। পরি, কি হয়েছে সোনা? আমার কথা কি খুব কষ্ট পাইছে সোনা? শুভ্র কি বলবে ভেবে পাচ্ছে না। না শুভ্র, আমার খুব কষ্ট হচ্ছে, আমার ভালো লাগছে না কিছু। শুভ্র ল্যাপটপের স্ক্রিনে পরীর মুখে হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার, আমাকে বলো। আচ্ছা, আমাকে বলতে তোমার অস্বস্তি হলে মাকে বলতে পারো, তাও তুমি কান্না করো না। কান্না আমার একদম বৃষ্টি লাগে পরি। পরি কেবল শুভ্রকে কিছু কথা বলতে যাবে, এমন সময় অনিতা দরজা এসে নক করে। পরি চোখটা মুছে জলদি দরজা খুলে দিয়ে বলল, মা কিছু বলবেন? তোমার নামে কিছু চপ বানিয়ে আনলাম, এসে তো কিছু খাওনি। অনিতা দেখল পরীর চোখ দুটো বেশ লাল, কিন্তু কিছু বলল না। মা, আমার তো পেট ভরাই আছে। থাক ভরা, তবুও খেয়ে নিও বলে আমার হাতে ট্রেটা দিয়ে বলল, এখন থেকে শুভ্র রুমেই থাকতে পারো তুমি। পরি কথাটা বলে মা চলে গেল। আমি টি টেবিলে খাবারটা রেখে এসে শুভ্রকে বললাম, শুভ্র, আমি গোসল সেরে আসি। কি যেন বলতে চাইছিলা সেটা বলে যাও। আমার মনে নাই শুভ্র।
শুভ্র আর কিছু না বলে বলল, ফোন ওয়াশরুমে নিয়ে যাও বলেই কল কেটে দিল। শুভ্র বুঝতে পারল পরি ওকে কোনো কথা বলতে চাচ্ছে না। মন খারাপের ভিতর ও আমার প্রচণ্ড হাসি পেল ওর কাণ্ড দেখে। আমি ফোনটা নিয়ে সেট করে ওকে কল দিয়ে শাওয়ার চালু করলাম। শুভ্র এক দৃষ্টিতে পরীর গোসল দেখছে এবং ভিডিওটা সেভ অপশনে চাপ দিয়ে মুচকি হেসে উঠল। আমি যেন সব ভুলে গেলাম। শুভ্র, তোমার সাথে গোসল করতে আরও ভালো লাগতো, তাই না? টেনশন নিও না, আমি এবার এসে তোমার এই শখটাও অতীব চমৎকারভাবে পূর্ণ করব, যাতে তোমার সারা জীবন মনে থাকে। আমি টাওয়াল পরে রুমে আসতেই পরি কল কেটে দিল। পরি টাওয়ালটা না পরলেও চলতো, কিন্তু খুলে ফেলবো বলে ওর দিকে চেয়ে দুষ্টুমি একটা হাসি দিয়ে উঠলাম। পরি, আলমারির ড্রয়ারে আমার যতগুলো শার্ট আছে সব বের করো তো। কেন এত কথা কেন বলো? যা বলছি তাই করো। আলমারি থেকে সব শার্ট বের করে বললাম, এবার কি করব? তুমি এক একটা করে পরো আর আমাকে দেখাও। শার্টগুলো তো নতুন ছিল শুভ্র, নষ্ট হবে তো। যা বলছি তাই করো। আমি শুভ্রের সামনে এক একটা শার্ট পরে তারপর চেঞ্জ করতে থাকলাম। শুভ্র দুটার চোখ মন্ত্রমুগ্ধ হয়ে পরীকে দেখছে আর স্ক্রিনশট দিচ্ছে। পরি কীভাবে কখনো দেখা হয়নি শুভ্রের। শুভ্র, তুমি পিক তুলে নিচ্ছ? যদি কেউ পেয়ে যায়? শুভ্রকে তুমি বোকা ভাবো? তুমি জানো না পরি, আমি যখন নিউ ইয়র্কে পড়তাম তখন একটা স্যার আমাদের কিছু অ্যাসাইনমেন্টের কাজ দিয়েছিল। আমি স্যারের পুরো আইডি হ্যাক করে কাজ অনায়াসে করছিলাম। পরে স্যার বুঝতে পেরে আমাকে পানিশমেন্ট হিসেবে আবার একটা কাজ দেয়, সেটাও আমি একইভাবে কাজ কমপ্লিট করি। পরে স্যার আরও কাজ দিয়েছিল, বাদ বাকিগুলোও নিজে থেকেই করেছিলাম। স্যার পরে বলেছিল আমাকে এটা শেখাবা। আমি তাকে বলেছিলাম, স্যার আমি যেমন তেমন স্টুডেন্ট না, সেটা আপনার আগে বোঝা উচিত ছিল, কিন্তু বারবার পানিশমেন্ট দিয়েছেন, তাই কাজটা আমি আপনাকে শেখাবো না। তাই এ ব্যাপারে আমাকে শেখাতে এসো না পরি। তোমার বরকে হ্যাকারও বলতে পারো। বাবা, আমার বর দেখছি সেই লেভেলের এক্সপার্ট সব দিকে। পরি, তুমি বারবার পেটে হাত দিচ্ছ কেন? পেটে তোমার বাবু আছে নাকি? কথাটা শুনে আমার কলিজা অবধি শুকিয়ে গেল। আমার চোখ ছলছল করতে লাগলো, কিন্তু শুভ্রের সেদিকে খেয়াল নেই, কারণ শুভ্র অনেকটা আসক্ত হয়ে গেছে পরীকে এই অবস্থায় দেখে। পরি, তোমার চুলগুলো সামনে নিয়ে আসো তো। আমি চুলগুলো সামনে নিয়ে এলাম। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পরি, তুমি চুলগুলো কিন্তু একদম ভালো করে মোছো না, তবে এভাবে বেশ লাগছে। এবার শুভ্র ও টি শার্টটা খুলে দিল, বুকের মাঝখানে হাত দিয়ে বলল, পরি এখানে কিস করো তো আমাকে। আমি কয়েকটা ফ্লাই কিস করলাম। পরি, এভাবে না। এইভাবে বলেই কয়েকটা কিস করে দেখালো শুভ্র। আমি বেশ গভীর হয়ে অনেক শব্দ করে কিস করলাম। শুক্রিয়ে আমার মিষ্টি বউ, আমার রাত জাগা দেবী বলেই কিস করতে লাগলো শুভ্র। এবার পরি কান্না করে বলল, শুভ্র আমার তোমাকে খুব প্রয়োজন, আমি স্ট্রেস নিতে পারছি না, আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পরির যে কিছু একটা হয়েছে সেটা শুভ্র ভালো করে বুঝতে পারছে, কিন্তু ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কালকে ও বাসায় ফিরবে। কিন্তু এটা পরির জন্য সারপ্রাইজ। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে সোনা পরি। চোখ বন্ধ করে শুধু এই শুভ্রকে ফিল করো। বলে চোখ বন্ধ করে ওর কথা শুনছিলাম, যাকে বলে কথার আদর। তুমি জানো পরি, আমি 18টা সূরা মুখস্থ করে ফেলেছি। কোরআনও খুব ভালো করে মোটামুটি শিখে ফেলেছি বলেই কয়েকটা সূরা পড়ে পরীকে শোনালো শুভ্র। শুভ্র, তোমার কণ্ঠ তো দারুণ, আমার থেকেও ভালো করে সূরা পাঠ করছো। তাই দেখো, ল্যাপটপে আমার অনেক সিক্রেটস আছে বলেই সব দেখিয়ে দিয়ে শুভ্র পরীকে বলল, তুমি দেখো আমি খাবার নিয়ে আসি। পুরো দিন কিছু খাওয়া হয়নি আমার। শুভ্র, তুমি পুরো দিন খাওনি কেন? তুমি পুরোটা দিনে কল রিসিভ করবে না আর আমি মুখে খাবার তুলতে পারবো? আর কখনো এরকম করো না, আমার কষ্ট হয়তো পড়ি। সরি শুভ্র, আই লাভ ইউ মাই হার্ট, আই লাভ ইউ টু মাই মেহবুবা। ওকে, তুমি দেখো আমি খাবার নিয়ে আসি বলি শুভ্র চলে গেল। আমি শুভ্রের পিক দেখতে লাগলাম। বিভিন্ন কনসার্ট করেছি বিভিন্ন স্থানে, সব ফ্রেন্ডরা মিলে। তাছাড়া আরও অনেক বড় বড় অকেশনে বিভিন্ন স্টাইলে পিক তোলা। আমি অভিভূত হয়ে গেলাম শুভ্রের এতটা ট্যালেন্ট দেখে। ওর সম্বন্ধে আমার আরও জানার দেখছি 16 আনাই বাকি রয়েছে। শুভ্র প্লেটে খাবার নিয়ে পরীর সামনে বসে বলল, কি দেখা হয়েছে? শুভ্র, তুমি এতটা সুন্দর করে গান পড়ো, আমাকে বলনি তো। এত গুণের জন্য তোমার বর সব মেয়েদের কাছে অনেক ফেমাস, যা তুমি জানো না হয়তো। শুভ্র, তুমি আমাকে তোমার জীবনে পরবর্তীতে রাখবে তো? এবার শুভ্র ভীষণ রেগে গিয়ে বলল, তোমাকে কি আমি সাধে বিয়ে করেছি যে শখ মিটল আর ছুঁড়ে ফেলে দিব? বললাম তো, জীবনে কোনো মেয়ের সাথে শখে কথা বলিনি প্রয়োজন ছাড়া, এমনকি তোর সাথেও না। বারে বকা দিচ্ছ কেন? ভয় করে তো তোমাকে নিয়ে যদি তুমি হারিয়ে যাও? আমি না, আমার মনে হয় তুই আমার লাইফ থেকে হারিয়ে যাবি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। তোমার শার্টগুলো গুছিয়ে রাখি, তারপর ঘুমাই। না, আমি বাসায় গিয়ে গুছিয়ে রাখবো, তুমি ঘুমাও।
আচ্ছা বলে চেঞ্জ করার জন্য ড্রেস হাতে নিতেই শুভ্র ও শার্টটা আমার গায়ে থেকে খুলতে নিষেধ করলো। পরি, এইভাবেই ঘুমাও না, আমার এভাবেই তোমাকে বারবার দেখতে ইচ্ছা করছে। ওকে শুভ্র বলে বালিশ নিয়ে শুয়ে পড়লাম। প্রচুর পরিশ্রম গেছে আজ, তাই শুতে চোখ জুড়িয়ে ঘুম নেমে আসলো। শুভ্র খাবার কমপ্লিট করে বুকের নিচে বালিশটা রেখে ল্যাপটপটা কাছে নিয়ে পরীকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। শেষ রাতের দিকে খুব খারাপ একটা স্বপ্ন দেখে শুভ্রর ঘুম ভেঙে যায়। পুরো শরীর ঘেমে ভিজে গেছে শুভ্রর। পরীর দিকে তাকিয়ে দেখেও গভীর ঘুমে মগ্ন। কাল ভালোই ভালোই বাসা গিয়ে পরীকে পেলেই হয়।